দুর্দান্ত স্বাদের একটা ডিমের চপের রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। ডিম লাভাররা কোথায় আছেন তাদের জন্য কিন্তু একদম মোক্ষম খাবার। আজকে খুবই সুন্দর খেতে হয়েছিল। একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি, সেই চেষ্টা কিন্তু আমার ব্যর্থ হয়নি, দারুণ সুন্দর তৈরি হয়েছিল। তাহলে রেসিপিটা সম্পূর্ণ ডিটেলসে জানবার জন্য শেষ অবধি থাকতে হবে। বানানোটা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়, একটু সময় লাগবে এই যা। তবে এখন গরমকাল, তৈরি করতে একটু কষ্ট হয়, কিন্তু আমাদের তো খেতেও ইচ্ছা করে। রাস্তার দোকানের একটু চপ খাবো, তেলে ভাজা খাবো, তো রাস্তার দোকানে না খেয়ে বাড়িতেই তাহলে হেলদি রেসিপি হিসেবে বানিয়ে নেওয়া যাক একটা সুন্দর স্ন্যাক্স। যাই হোক, এবার এখানে মেন রেসিপি শুরু করে দিয়েছি। প্রথমেই নিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল, তার মধ্যে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে কুচনো রসুন। প্রথমেই এখানে যে আলুটা দিয়ে কোটিং করছিলাম সেই আলুটা তৈরি করে নেব। রসুনের পরিমাণটা বেশ খানিকটা দিয়েছি, এবার পেঁয়াজটাও বেশ অনেকটাই পরিমাণে দিয়েছি। এই ধরনের রান্নায় যেমন চপ তেলে ভাজা বানানোর জন্য তেলের মধ্যে একটু রসুন ফ্রাই করে এইভাবে পেঁয়াজ কেটে ভাজলে জিনিসটা খুব সুন্দর টেস্ট আসে। তো এবার এখানে দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা আগে পেস্ট করে নিই। ওদিকে কিন্তু আমি আলুটাও সেদ্ধ করে আগে থেকেই রেখেছি, সেটা আর দেখালাম না। তো এখানে পেঁয়াজটা খুব বেশি ভাজা ভাজা করব না, একটু কাঁচা কাঁচা ভাবটা যাবে, হালকা গোলাপি গোলাপি রঙটা আসবে, সেই সময়তেই দিয়ে দিচ্ছি আদা বাটা। এই আদা বাটাটার সাথে আমি সামান্য একটুখানি রসুন বাটাও দিয়েছি। রসুন এমনি কুচিয়ে দেয়া আছে, তাও একটুখানি দিয়েছি অল্প পরিমাণে। দিয়ে এই মশলাটা কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব বা কষিয়ে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে দিয়ে দিচ্ছি মশলাটার পরিমাণ অনুযায়ী নুন, অল্প করে একটু জিরে গুঁড়ো, বেশ খানিকটা ধনে গুঁড়ো, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি ঝালটা একটু কম দিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে। আর এখানে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা, বেশ 1 চামচ মতো দিয়েছি। আর যে চিংড়ি মাছটা পেস্ট করেছিলাম এই মশলার সাথেই দিয়ে দিলাম। এই সময়তে ভাজা হয়ে যাবে বেশ ভালোভাবে। হ্যাঁ, এইখানে বলে রাখি আমি ঝালটা একটু কম দিয়েছি। তেলের মধ্যে শুকনো লঙ্কা ফাটিয়ে দিতে পারেন, টেস্টটা খুব ভালো আসবে। আর এই মশলা দেওয়ার সময় কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিতে পারেন। যতটা ঝাল খেতে পছন্দ করেন ততটা দিয়ে দেবেন। আমি বাচ্চা খাবে বলে দিইনি। তো সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা একটু সময় লাগবে কষাতে, যেহেতু চিংড়ি মাছটাও আছে। 2-4 মিনিট একটু কষিয়ে নেব। এখন ভিডিওতে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে একদম আলাদা হয়ে গেছে। এবার এই সময় দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো। তো আমি আগেই বলেছিলাম আলুগুলো আমি আগেই সেদ্ধ করে রেখেছি। তো আলুগুলো এই সময় খুব বেশি গরম নেই, খুব বেশি ঠান্ডাও নেই, আমি গোটা গোটাই দিয়ে দিয়েছি। আলুগুলো আগে মেখে নিয়ে তারপরে দিতে পারেন, বা পটাটো মাশারে করে কড়ার মধ্যে মাস্ট করে নিতে পারেন। নুনটা একটু চেখে নিয়ে পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি এখানে খুন্তির সাহায্যে আলুটা ম্যাশ করে নিচ্ছি, তবে খুব ভালোভাবে ম্যাশ হতে হবে কিন্তু, নইলে ওই বেসমের গা থেকে ফেটে ফেটে বেরিয়ে আসবে বা দানা দানা হয়ে থাকবে, সেটা খেতে ভালো লাগবে না। খুব ভালোভাবে আমি খুন্তির সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। বেশি ভালো হবে আলুটা আগে থেকে মেখে রেখে দিলে, যেহেতু রান্না শুরু করে দিয়েছি আলুটা ওই জন্য মাখার সময় হয়নি। তবে আলুটা আগে থাকতে মেখে রেখে দিলে বেশি সুবিধা হবে। এইটা দিয়ে শুধু ডিম না ভরেও চপ বানিয়ে খাওয়া যেতে পারে, সেটা খুবই ভালো লাগবে। আমি ওই জন্যই একটু পুরটা বেশি করে বানিয়েছি, যাতে আলুটা থেকে যায়, আমি সেটা দিয়ে পরে আবার চপ বানিয়ে খাবো। তো যাই হোক, এখানে এটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার ডিমও আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এই রান্নার জন্য ডিমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হতে হবে, মানে কোনোভাবেই হাফ বয়েল বা কুসুমটা যেন হলুদ হয়ে না থাকে, তাহলে ওই যখন পুর ভরে ভাজা হবে ভেতরে কুসুমটা গলে যেতে পারে। আর ডিমগুলো কাটতেও হবে খুবই সাবধানে, কুসুমগুলো যেন ভেঙে বা গুঁড়িয়ে না যায়, কেননা ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ করা আছে, শক্ত শক্ত হয়ে আছে। তো এই রকম ধরনের ডিমগুলো সুতোয় করে কাটা যায়, খুব ভালোভাবে কাটিংটা হয়।
কারোর যদি মনে হয় যে আমি ছুরি করে পারছি না, তাহলে সুতোয় করে কাটতে পারেন, খুব সুন্দর ইভেনলি ডিমগুলো কাটা যাবে। এবার এখানে ভিডিওতে দেখতেই পেলেন আমি কিভাবে পুরটা ভরেছি আর কিভাবে শেপটা দিচ্ছি। প্রথমে কয়েকটা ডিমের মতো দিয়েছি আর অর্ধেকগুলো এরকম হাতে করে গোল গোল করে দিয়েছি। এবার হচ্ছে বেসনটা রেডি করার পালা। বেসনটা পরিমাণ মতো নিয়ে নেবেন আর তার মধ্যে পরিমাণ মতো নুন, আর টেস্টের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটুখানি জোয়ানটা খুব ভালো লাগে বেসনের মধ্যে দিলে, একবার দিয়ে দেখবেন। যদিও বা রাস্তার দোকানে দেয় বলে তো মনে হয় না, তবে কিছু কিছু দোকানে কিন্তু দেয়। কালো জিরে, জোয়ান এগুলো দিলে খেতে খুব ভালো লাগে। তবে খাবার সোডা আমি দিলাম না, যেহেতু ঘরে বানিয়ে খাচ্ছি। খাবার সোডাও দিতে পারেন, তাহলে কোটিংটা খুব ভালো হবে, ফ্লাফি হবে। যাই হোক, বেসনটা খুব বেশি পাতলা করবেন না আর খুব বেশি ঘনও করবেন না। ঘন একটু হয়ে গেলে জল দিয়ে পাতলা করা যাবে, কিন্তু বেশি পাতলা করে ফেলবেন না, তাহলে ভালোভাবে কোটিং পড়বে না। আর এমনিতেও খাবার সোডা দেওয়া নেই। আর ওই যে আলুগুলো দিয়ে পুরটা করেছি, আলুগুলো খুব বেশি মোটা মোটা করবেন না। খুব বেশি আলুর পুরটা মোটা হয়ে গেলে ডিমের স্বাদটা আর আসবে না, সেটা খেতে ভালো লাগবে না। আর আমি এখানে ডিমগুলো 4 ভাগের 1 ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে আধখানা করেও করতে পারেন, সেটাতে আরও একটু বড় বড় সাইজের চপগুলো হবে। তো যার যেমন করে খুশি করবেন। আর এই যে ভাজাটা ভাজছি, এটা আমি 2 বার করে ভাজবো। প্রথমে হালকা করে যেমনি ভাজা হয়ে যাবে সঙ্গে সঙ্গে তুলে নেব, দিয়ে সবগুলো ভেজে নেওয়ার পর আবারও একবার বেসনে ডুবিয়ে ভাজবো, তাহলে বেশ মোটা মতো হবে আর খেতেও ভালো লাগবে আর দেখতেও হবে একদম রাস্তার দোকানের মতো। তাহলে ঠিক আমি যেভাবে বললাম সেইভাবে ট্রাই করার চেষ্টা করবেন। আরও একটা কথা বলে দিই, এই যে আমি ডিমের চপটা বানালাম, এটা অনায়াসে ডিমের টেবিল বানিয়ে ফেলতে পারবেন। তাহলে তার জন্য কি করতে হবে, বেশি কিছুই করতে হবে না, শুধু লাগবে একটু ব্রেড ক্রাম্ব। আর ওই ডিমের টেবিল বানানোর জন্য কিভাবে করতে হবে, সেম আলুটা ওইভাবেই তৈরি করবেন। বেসনের ব্যাটারটা তৈরি করার জায়গায় পাতলা করে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা গোলা তৈরি করে রাখবেন, তার মধ্যে ডোবাবেন আর ব্রেড ক্রামে কোট করে রেখে দেবেন। ওটা একটু রেস্টে রাখতে হয়, তারপরেই গরম গরম ভেজে সার্ভ করতে পারবেন। সেটাও খুব সহজ, আমি সেটাই করতে চেয়েছিলাম, কিন্তু একদিন অপেক্ষা করলে হয়তো হয়ে যেত। আমার কাছে ব্রেড ক্রাম্ব রেডি করা ছিল না বলে আমি করতে পারিনি। যাই হোক, একটা সুন্দর নতুন ধরনের রেসিপি তৈরি হয়ে গেল। তার জন্য কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। এইভাবেই পাশে থাকুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এই রকম সুন্দর সুন্দর নতুন ধরনের ঘরোয়া রেসিপি জানতে, দেখতে, শিখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে।